আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাহ, আজকাল কি মানুষকে শরীর দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে? ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে বাড়ির কিছু পিচ্ছি ছেলে মেয়েদের নাচ দেখছিল। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠে এমন একটা জঘন্য কথা শুনে চমকে তাকালো সে। আর পেছনে তাকাতেই কণ্ঠের মালিককে দেখে রীতিমতো ছোটখাটো একটা স্ট্রোক করলো ঈশা। ভয়ে তোর জান যায় যায় অবস্থা। এই রাক্ষসটা এখানে কেন সেটাই বুঝতে পারছে না ঈশা। দেখতে যথেষ্ট সুন্দর, হ্যান্ডসাম আর গুড লুকিং হলেও কেন যে এমন ভিলেনের মতো আচরণ করে সেটাই ঈশার বুঝে আসে না। কই, আর কারোর সাথে তো এমন করে না, শুধু ওর সাথেই কেন এমন করে? কথাগুলো ভাবতে ভাবতে ভীতু ঈশা সামান্য পরিমাণ সাহস সঞ্চার করে নিল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ঈশাকে চুপ করে থাকতে দেখে তীর্য কণ্ঠে আবারও হুঙ্কার ছাড়ল। কি হলো, কথা বলছিস না কেন? ব্যাটারির চার্জ কি ফুরিয়ে গেছে? ঈশা আবার মনে মনে সাহস নিয়ে ভীতু কণ্ঠে বলল, ভাইয়া তো তুই তুই কবে আসলি? তুই তো আসবি না বলেছিলি। কেন, আমি এসে কি খুব বড় ক্ষতি করেছি? না না না, তা হবে কেন? আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম, কারণ তুই তো বলেছিলি তুই আসবি না, তাই বলছিলাম আর কি। হ্যাঁ, আসবো না বলেছিলাম, বাট এখন তো দেখছি না আসলে কারো এত সুন্দর ফিগারটা মিস করতাম। আফটার অল কোমর, পেট আর পিঠ দেখিয়ে শাড়ি পরেছিস না? বলেই বাঁকা হাসলো আয়াস। তারপর চারপাশে একবার তাকিয়ে ঈশার কোমরে এক হাত রেখে এক টানে ঈশাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঈশা তো রীতিমতো লজ্জায় আর ভয়ে একবার আয়েশার মুখের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিজের কোমরের দিকে তাকাচ্ছে। কি করছে আয়েশা এটা? বিয়ে বাড়ির এত মানুষের ভিড়ে ওর সাথে এমন করার মানে কি? লোকজন কেমন করে তাকাচ্ছে? ঈশার তো লজ্জায় এখনই মাটির সাথে মিশে যেতে মন চাইছে। ঈশা নিজেকে আয়েশার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে চাপা স্বরে বলল, ভাইয়া এসব কি করছিস? ছাড়, সবাই দেখছে তো। প্লিজ ভাইয়া ছাড়। সবাই কিভাবে বলতো? প্লিজ ছাড় না। কিন্তু ঈশার কথা যেন আয়েশার কানেই পৌঁছালো না, বরং আয়েশ আরও একটু শক্ত করে ঈশাকে নিজের সাথে চেপে ধরল। তারপর ঈশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ছাড়তে বলছিস কেন? কেউ একজন এসে এভাবে কোমরে হাত রেখে জড়িয়ে ধরবে বলেই তো এমন কোমর দেখিয়ে শাড়ি পরেছিস, তাই না? সত্যি বলছি, তোকে আজ অনেক বেশি হট লাগছে। আয়েশার লাস্টের বলা কথাগুলো ঈশার কান ভেদ করে মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথে ঈশার পুরো শরীর যেন অসাড় হয়ে এলো। আয়েশ এসব কি বলছে? কি ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? একে তো এমন ভরপুর বিয়ে বাড়িতে ওকে বুকের সাথে মিশিয়ে রেখেছে, তার উপর এখন কি সব কথা বলছে। ঈশার জন্য এবার অস্বস্তি লাগতে শুরু করলো, তাই আবারও জোর দিয়ে নিজেকে আয়েশের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ভাইয়া তোর কি আজ মাথা টাথা সব গেছে? এসব কোন ধরনের কথা বলছিস? নেশা করে আসিস নি তো আবার? প্লিজ ছাড় আমায়, সবাই খারাপ বলবে। অবশ্য তোর কিছু হবে না এতে, কারণ তুই ছেলে, তোকে কেউ কিছু বলবে না। যা হবার যা বলার সবই তো আমাকেই বলবে, কারণ আমি যে মেয়ে। তাই প্লিজ ছাড় আমায়। ঈশার এবারে বলা কথাগুলো শুনতেই কেন যেন আয়াস বাঁধনটা হালকা করে দিল, তবে একেবারে ছেড়ে দিল না। হালকা করে ধরে রেখে তাচ্ছিল্য হাসল। আয়াসের এমন তাচ্ছিল্য মার্কা হাসি দেখে ঈশার অন্তরাত্মা শুকিয়ে আসলো। ছলছল নয়নে আশার চোখে চোখ রেখে ভেজা গলায় বলল, ভাইয়া ছাড় না প্লিজ। ও তাই, ছাড়তেই হবে? ওকে, ছেড়ে দেব। তার আগে এটা বল যে তোকে শাড়ি পরার পারমিশন কে দিয়েছে? না মানে আমি তো তোকে শাড়ি পরার পারমিশনটা কোনো কালেই দেইনি। ইনফ্যাক্ট শাড়ি পরতে নিষেধ করেছি তোকে। তাই ভাবছি যে তোকে পারমিশনটা দিয়েছে তাকে সাথে করে গরম গরম এক কাপ চা পান করতাম আর কি। বলতো কে সেই মহান ব্যক্তি যার কথায় তুই এত সুন্দর করে শাড়ি পরেছিস, তাও আবার কোমর দৃশ্যমান করে? আয়াস কথাগুলো শান্ত কণ্ঠে বললেও ও ভেতরে ভিতরে যে কতটা রাগ করেছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঈশা এবার ঘাবড়ে গেল। কি বলবে এখন সে? সত্যিই তো আয়াস ওকে নিষেধ করেছিল শাড়ি পরতে, আর সেটাও বলে দিয়েছে ওকে যেন কোনোদিন শাড়ি পরতে ইচ্ছে হলে নিজের রুমেই যেন পরে, অন্য কারোর সামনে যেন না পরে, এমনকি ওর সামনেও যেন না পরে। আর ঈশা কিনা ওর কথার বিরুদ্ধে গিয়ে শাড়ি পরেছে, তাও আবার এই ভরপুর বিয়ে বাড়িতে। আয়াস কি করবে ওর সাথে সেটা ভাবতে ঈশার চোখগুলো জ্বলে ভরে গেছে। ঈশা জানে
আয়াস এখন নিশ্চয়ই একে বড় ধরনের কোনো শাস্তি দেবে, কারণ ঈশা যতবারই আয়াসের কথা অমান্য করেছে ততবারই আয়াস ওকে কোনো না কোনো শাস্তি দিয়েছে। তাই আজও যে কোনো শাস্তি না দিয়ে ছাড়বে না আয়াস, সেটা ঈশা ভালো করেই বুঝে গেছে। ঈশা যখন আয়াসের শাস্তির কথা ভাবতে ভাবতে ভাবনার অতল সাগরে মগ্ন, তখনই আয়াস আবারও হুঙ্কার ছাড়ল। কি হলো, কিছু বলছিস না কেন? তোকে কে পারমিশন দিয়েছে শাড়ি পরার? হ্যাঁ, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? বল, জবাব দে। আই সেড জাস্ট টেল মি, ড্যাম ইট। কথাগুলো বলেই আয়াস ঈশাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তারপর আবারও রাগী গলায় বলল, তোর অনেক সাহস বেড়েছে না? দাঁড়া, তোর বিয়েতে আসা আমি জন্মের মতো গুছাচ্ছি। জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে, আমরা এক্ষুনি বের হব। ঈশা নিশ্চুপ। ঈশাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস আবারও রাগী কণ্ঠে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, আই সেড গো। আয়াসের এমন ভুবন কাঁপানো ধমকে শুধু ঈশাই নয়, পুরো বিয়ে বাড়ি কেঁপে উঠল যেন। সবার দৃষ্টি এবার আয়াস আর ঈশাতেই আবদ্ধ হলো। আয়াসের এমন ব্যবহার যেন কেউই মেনে নিতে পারছে না, কারণ আয়াস খুবই ভদ্র এবং ভালো একজন ছেলে। ছোট বড় সবার সাথে খুব বিনয়ী এবং নম্র হয়ে কথা বলে, কিন্তু হঠাৎ এমন কি হয়ে গেল যে ঈশার সাথে এরকম আচরণ করছে, তাও আবার এই ভরা বিয়ে বাড়িতে? সেটাই কারো বুঝে আসছে না। আয়াসের এমন ব্যবহার ঈশা এবার ভীষণ অপমান বোধ করলো। আয়াস কিনা এতগুলো মানুষের সামনে ওর সাথে এমন বিহেভ করছে। ঈশার চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। জলে টইটম্বুর চোখ নিয়ে আয়াসের দিকে তাকালো। আয়াস রেগে আরো কিছু বলতে যাবে, তখনই ভিড় ঠেলে একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসলেন। আয়াসকে দেখে মহিলাটি যেন বেশ অবাক হলেন, সাথে খুশিও হলেন অনেক, যেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মহিলাটি আয়াসের সামনে এসে আয়াসের কাঁধে হাত রেখে উৎফুল্ল কণ্ঠে বললেন, আয়াস বাবা, তুই এসেছিস? কখন এসেছিস? হ্যাঁ, এসেছি, এক্ষুনি আসলাম। যাক, ভালোই হয়েছে, তুই এসেছিস দেখে আমার খুব ভালো লাগছে। চল ভেতরে চল। না ফুপি, আমি ভেতরে যাব না, আমি এখনই চলে যাব। আসলে আমি ঈশাকে নিতেই এসেছি। চল ঈশা। আয়াসের কথা শুনে মিনুর রহমান অর্থাৎ আয়াসের ফুফি বেশ অবাক হলেন। অবাক কণ্ঠে বললেন, মানে এখন চলে যাবি মানে কি? আর ঈশাকে নিতে এসেছিস মানেই বাকি? আর একটু পর গায়ে হলুদ, আর তুই বলছিস তুই ঈশাকে নিয়ে যেতে এসেছিস? এসবের মানে কি বাবা? আয়াসের মুখে নিজের চলে যাওয়ার কথা শুনে ঈশার খুবই মন খারাপ হলো। আর কিছুক্ষণ পরই তো হলুদের অনুষ্ঠান। হলুদের জন্য এত সুন্দর করে সেজেছে সে, আর আয়াস কিনা ওকে নিয়ে যাবে? ঈশা আবার ফুফির পেছনে এসে ফুফির গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। তারপর আদুরে গলায় কাঁদো কাঁদো ফেস করে বলল, ফুপি, আমি এখান থেকে কোথাও যাব না। এখনো তো হলুদের অনুষ্ঠানও হয়নি, আর ভাইয়া বলছে ওনাকে আমায় নিয়ে যাবে। প্লিজ ফুপি, তুমি ভাইয়াকে মানা করো আমায় যেন না নিয়ে যায়। ওর চলে যাওয়ার হলে ও যাক, বাট আমি যাব না। মিনুর রহমান ভাইজির কথা শুনে হাসলেন। উনি ঈশার গালে আলতো করে হাত রেখে আয়েশের দিকে তাকালেন। ঈশাও ফুফিকে জড়িয়ে ধরে সে আগের মতো দাঁড়িয়ে রইল। মিনুর রহমান আয়েশকে উদ্দেশ্য করে বললেন, আয়াস, এখন এখান থেকে না ঈশা যাবে আর না তুই যাবি। দেখ বাবা, একেই তো ভাইজান আর ভাবিরা কেউ আসলো না, তার উপর এখন তুইও এসে চলে যাবি বলছিস, তাও আবার ঈশাকে নিয়ে। আমার কি ভালো লাগবে বল? আর তাই বউ ভাত শেষ না হওয়া অবধি তোরা কেউ কোথাও যাচ্ছিস না, এই আমি বলে দিলাম। সরি ফুপি, আমার আর থাকা হবে না। ইনফ্যাক্ট ঈশারও থাকা হবে না। তুমি জোর করো না প্লিজ, তাহলে আমি ফেলতে পারবো না। আমাদেরকে যেতে দাও। ঈশা যা, জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নেয়। আর হ্যাঁ, শাড়ি যেন চেঞ্জ করা দেখি, নয়তো আমি। মিনুর রহমান এবার একটু জোরেই হেসে দিলেন। হয়তো আয়েশার রাগার কারণটা উনি বুঝতে পেরেছেন। উনি বাঁকা হেসে সন্ধিয়ান চোখে আয়েশার দিকে তাকালেন, মুস্কি হেসে বললেন, আয়াস, বাই এনি চান্স তোর রাগের কারণটা কি ঈশার শাড়ি নাকি অন্য কিছু? আয়েশ কিছু বলতে গিয়েও বলল না, বরং নাক মুখ কুচকে আশেপাশে তাকাতে লাগলো। ভাইপোর এমন চাহনি দেখে মিনুর রহমানও এবার ভাইপোর দৃষ্টি অনুসরণ করে তাকালেন। সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। মিনুর রহমান মুস্কি হেসে সবাইকে চলে যেতে বললেন, আর এটাও বললেন যে আয়েশ ওনার ভাইয়ের ছেলে, তাই কেউ যেন একটু আগের বিষয়টা নিয়ে কোনো রকম কানাঘষা না করে। সবাই বিরক্তি মুখ নিয়ে চলে গেলেন। ওদের হয়তো এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়েশ আর ঈশার কাজ দেখতে ভালোই লাগছিল, তাই তো মিনুর রহমানের চলে যেতে বলাতে সবার মুখটা এমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সবাই চলে যেতেই মিনুর রহমান আবারও আয়েশের চোখে চোখ রাখলেন, তারপর হেসে বললেন, এবার বল, ঈশার উপর এত রাগ কেন যে ওকে এখনই নিয়ে যেতে চাইছিস? আচ্ছা, রাগটা কি ঈশার উপর নাকি ঈশার শাড়ির ওপর, কোনটা?
আয়াস কিছু বলতে যাবে তার আগেই গাল ফুলিয়ে ঈশা বলে উঠল, আরে ফুপি, তুমি বুঝতে পারছো না? ওনার সব রাগ তো আমার শাড়ির উপর। আমি নাকি শাড়ি পরেছি বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আচ্ছা তুমিই বলো, মহাভারত কি আজ লেখা হচ্ছে যে আমার শাড়ি পরাতে অশুদ্ধ হয়ে যাবে? মহাভারত তো অনেক আগেই লেখা হয়েছে, সে 1900 কটকটি সালে। এখন যদি আমার শাড়ি পরাতে এত বছর পর সেটা অশুদ্ধ হয়ে যায়, তাহলে আমি কি করব? বাজে কথা বলা রাখবি, একটা থাপ্পড় দিব, ফাউল কোথাকার। আচ্ছা ফুপি, তুমিই বলো তো, মেয়েরা শাড়ি কখন পরে? আয়াসের প্রশ্ন শুনে মিনুর রহমান আলতো হেসে বললেন, কেন, বিয়ের পর? শুনলি ফুপ্পি কি বলেছে? মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। আর তোর কি এখনো বিয়ে হয়েছে নাকি যে তুই শাড়ি পরবি? তোর মতো পাগলরাই পারে বিয়ের আগে শাড়ি পরতে, যত সব আজাইরা পাবলিক। আগে তো বিয়েটা কর, তারপর আর কেউ বাধা দিবে না শাড়ি পরতে। আয়াস, তাহলে বিয়েটা করে ফেল। মিনুর রহমানের কথা শুনে আয়াস আমতা আমতা গলায় বলল, মানে? না মানে তাহলে ঈশার বিয়েটা দিয়ে দে। ও তাই বলো? আচ্ছা, তোমার ভাইঝির কি এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে দিয়ে দেব? আগে স্টাডিটা তো কমপ্লিট করুক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। বুঝলাম, এখন চল তো, ভেতরে চল। সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছিস, আয় ঘরে যাবি। আচ্ছা তোমরা যাও, আমি বরং বাবা মাকে কল করে আমার আসার খবরটা দিয়ে আসি, আর ওদেরকেও বিয়েতে আসতে বলি। আর হ্যাঁ, এই যে ম্যাডাম, আপনাকে বলছি, আমি যদি ভেতরে এসে শাড়িটা গায়ে দেখি না, শাড়ির সাথে আপনাকেও সহ পিস পিস করে কেটে রেখে দেবো, মাইন্ডেড। কিন্তু এইবার আর আয়াসের কথাকে পাত্তা না দিয়ে ঈশা হু বলে মুখ বাঁকিয়ে ফুফির হাত ধরে ভেতরে চলে গেল। আয়াসও ফোন কানে ধরে বাইরের দিকে চলে গেল। ঈশা নিজের রুমে এসে দ্রুত শাড়িটা চেঞ্জ করে নিল, নয়তো রাক্ষসটা এসে সত্যি সত্যি শাড়ির সাথে ওকে সহ পিস পিস করে কেটে ফেলবে। কারণ আয়েশা যেটা বলে সেটাই করে, কিন্তু বোকা ঈশা তো জানেই না আয়েশকে ভয় দেখানোর জন্যই শুধু কথাটা বলেছে, যাতে শাড়ি চেঞ্জ করে নেয় সে। খানিক বাদে আয়েশ বাহির থেকে ভিতরে আসলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় ফুফির সাথে দেখা হয়ে গেল। আয়েশকে দেখে মিনুর রহমান হেসে বললেন, আয়াস, বাবা কথা বলেছিস ভাইজান আর ভাবির সাথে? কি বলেছে ওরা? আসবে বলেছে? আরে ফুপ্পি, আসবে বলেছে কি? ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে, তাই আসছি বলে। সত্যি? ভালো হলো তাহলে। তোকে অনেক ধন্যবাদ বাবা, তোর এত ইম্পর্টেন্ট কাজ রেখে এসেছিস বলে এখন ভাইয়া ভাবিরা সবাই আসছে, নয়তো ওরা তো বলেছিল তুই আসতে পারবি না বলে কেউ বিয়েতে আসবে না। আচ্ছা এখন তুই রুমে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। কোন রুমে যাব ফুপি? যেই হারে মেহমান দেখছি, আমার তো মনে হয় না একটা রুমও খালি আছে। ধুর পাগল, তাই বলে তুই রুম পাবি না? তুই এশা রুমে চলে যা, এশা রুমেই আছে। কথাটা বলে মিনুর রহমান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আয়েশকে আর কিছু বলার সুযোগই দিলেন না। আয়েশও আর কোনো উপায় না পেয়ে উপরে চলে গেল। ঈশা সবে ওয়াশরুম থেকে বেরিয়েছে, পরনে একটা হোয়াইট অ্যান্ড স্কাই কালার কম্বিনেশনের গাউন। সাদা এবং আকাশি কালারটা ঈশার সৌন্দর্যকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও ঈশা তেমন বেশি ফর্সা না, আবার কালোও না, উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং ঈশার, আর এই রংটিতে যেন ঈশাকে মারাত্মক সুন্দর লাগে। উজ্জ্বল শ্যামবর্ণের শরীরটিতে হোয়াইট অ্যান্ড স্কাই কালারটা যেন দারুণ মানিয়েছে। ঈশা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল, তারপর যা কিছু অগোছালো আছে সেগুলো গুছিয়ে নিল। ঈশা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছাতে ব্যস্ত, তখনই দরজা ঠেলে আয়েশ ভিতরে ঢুকলো। ঈশা একবার দরজার দিকে তাকিয়ে আবারও নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল, কারণ ঈশা চায় হলুদের অনুষ্ঠানে যেন সবার থেকে ওকেই বেশি সুন্দর লাগে। কিন্তু ওকে যে না সাজলেও সবার থেকে বেশি সুন্দরই লাগে সেটা ঈশা বুঝতে চায় না। ওর মনে হয় ওকে দেখে রহিমা, হালিমা কিংবা রোকেয়ার মতো দেখতে লাগে। আয়েশ ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে যেই না ঈশার দিকে তাকালো, অমনি চোখটা কিছু সময়ের জন্য ঈশাতে আবদ্ধ হয়ে গেল। ঈশাকে এই মুহূর্তে আয়েশের কাছে যতটা মোহনীয় আর আবেদনময়ী লাগছে, ততটা সৌন্দর্য হয়তো আয়েশ আগে কখনো কোনো নারীর মধ্যেই খুঁজে পায়নি। আয়েশের কেমন যেন ঘোর ধরতে লাগলো চোখে, মাথায় হাজারো উদ্ভট চিন্তা খেলা করতে লাগলো। আয়েশের এখন একটা কথাই মাথায় আসছে, আর সেটা হলো যেখানে সে নিজে ঈশার দিকে চোখ থেকে ফেরাতে পারছে না, সেখানে হলুদের অনুষ্ঠানে তো অনেক ছেলে থাকবে। ওরা কি তাহলে ওর ঈশাকে বাজে দৃষ্টিতে দেখবে? তাহলে কি ওর ঈশা পরপুরুষের কুদৃষ্টির শিকার হবে? কিন্তু আয়েশ তো সেটা চায় না। আয়েশ চায় ওর প্রাণ ভোমরা সৌন্দর্য শুধু সে নিজেই দেখবে। এই সৌন্দর্য আর কাউকে দেখতে দেবে না সে, কিছুতেই না। তার জন্য যা কিছু করতে হয় সে করবে।
আয়েশ এসব ভাবতে ভাবতে খাটে গিয়ে ধপাস করে বসে পড়ল। ঈশা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছে। আয়েশ কেমন শব্দ করে বসতে দেখে আয়নায় আয়েশের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ঈশা মুখ বাঁকালো। আয়েশ ঈশার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে পা নাড়াতে নাড়াতে গম্ভীর কণ্ঠে বলল, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা তো নাম দিয়েছিস নাকি? ততক্ষণে ঈশার নিজেকে গোছানো শেষ, তাই সে এবার আয়েশের সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, মানে বুঝলাম না, আমি কেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিতে যাব? আমি কি অত সুন্দরী নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিব? আয়েশ এবার ঈশার দিকে তাকালো, বলল, না মানে সেই কখন থেকে দেখছি সাজতে ব্যস্ত আছিস, তাই বললাম আর কি। অবশ্য তুই ঠিকই বলেছিস, তুই কি অত সুন্দরী নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিবি? তোকে তো আম গাছের বিতনির মতো লাগছে, তোর দ্বারা এসব হবে না। তুই বরং ঘুমিয়ে পড়, সেটাই ভালো হবে। নয়তো দেখবি হলুদের অনুষ্ঠানে তোকে দেখে সবাই হাসছে। তার মানে আমাকে সুন্দর লাগছে, তাই না? ঈশার কথায় আয়েশ ঘোর আপত্তি জানিয়ে বলল, আমি কখন বললাম সেটা? আমি তো বলেছি তোকে। আয়েশকে পুরো কথা শেষ করতে না দিয়ে ঈশা বলল, থাক ভাইয়া, তোকে আর কষ্ট করে বলতে হবে না। আমি জানি আমাকে সুন্দর লাগছে অনেক, তাই তো তুই সুন্দর লাগছে না বললি। কারণ তুই তখনই আমাকে অসুন্দর বলিস যখন আমাকে অনেক বেশি সুন্দর লাগে। থ্যাঙ্কস বলে দেওয়ার জন্য। কই ইচ্ছে তোকে, আজ তো একটা পেতনির মতো লাগছে, তোকে নাকি আবার সুন্দর লাগছে। হ্যাঁ। ঈশা রেগে আরো কিছু বলতে যাবে, তখনই মিনুর রহমান রুমে ঢুকলেন। ফুফিকে দেখে ঈশা আর কিছু বলল না। মিনুর রহমান ট্রাইটা সেন্টার টেবিলের উপর রেখে মুস্কি হেসে ঈশার দিকে তাকালেন, তারপর হেসে বললেন, বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে রে ঈশা, মাশাল্লাহ, কারো নজর যেন না লাগে। বলে মিনুর রহমান হেসে ঈশার মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা দেখে আয়েশ বাঁকা হাসলো, কিন্তু হাসিটা ভেতরে চেপে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা ফুপি, তোমার কোন দিক থেকে ওকে সুন্দর লাগছে বলো তো? না মানে আমার তো ওকে কোনো দিক থেকে সুন্দর লাগছে বলে মনে হচ্ছে না, তাই বলছিলাম আর কি। তোমার মনে হয় চশমার পাওয়ারটা কমে গেছে, ফুপিকে বলে নতুন একটা চশমা আনিয়ে নিও। সাথে সাথে মিনুর রহমান আয়েশের কাছে গিয়ে আয়েশের কান টেনে ধরলেন। ফুপি কি করছো? আমার লাগছে তো, কান ধরেছো কেন? তুই মিথ্যা বলে আমার মেয়েটাকে রাগাচ্ছিস কেন? তাই কান টেনে ধরেছি। ওকে এত সুন্দর লাগছে, তারপরে তুই বলছিস ওকে সুন্দর লাগছে না? ফুফির সাপোর্ট পেয়ে ঈশাও খুশিতে গদগদ হয়ে বলল, একদম ভালো হয়েছে ফুপি, তুমি একদম ছাড়বে না ওর কান। এভাবেই ধরে রাখো, ফাউল ফোলা। আমার নাকি সুন্দর লাগছে না। ফুপি এবার তো ছাড়ো। আচ্ছা আমি মিথ্যা কি বলেছি? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। আচ্ছা এবার ছাড়ো, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার এনে না খাইয়ে রাখবে নাকি? ফুপি আজকের মতো ছেড়ে দাও, বাচ্চা ছেলে এত করে বলছে যখন ছেড়ে দাও, নয়তো পরে দেখবে নাক টেনে টেনে কাঁদছে। ছেড়ে দাও। কিছুটা ভাব নিয়ে কথাগুলো বলল ঈশা। মিনুর রহমান হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিচ্ছি, আর যেন ওর সাথে এমন ফাজলামি না করিস, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। একবার বাড়িতে যেতে দাও, তারপর মজা দেখাবো। আয়েশের কথা শুনে ঈশা ভেঙচি কাটল। দেখা যাবে। আচ্ছা এখন হয়েছে, অনেক হয়েছে, এবার তোরা খাবার খেয়ে নে, নয়তো দেখা যাবে খাবার না খেয়ে থাকতে হচ্ছে সারা রাত। এই বলে মিনুর রহমান দরজাটা চাপিয়ে দিয়ে রুম ত্যাগ করলেন। আয়েশও এবার বসা থেকে উঠে দাঁড়ালো। আসার পর থেকে এখনো ফ্রেশ হওয়া হয়নি, তাই এখন ফ্রেশ হওয়া দরকার। যেইভাবে সেই কাজ। আয়েশ সাথে আনা লাগেজটা থেকে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়েশ উঠে চলে যেতেই ঈশা এবার ধপাস করে খাটের উপর বসে পড়ল। তারপর নখ কামড়াতে কামড়াতে কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিল। কোনো একটা দুষ্টুবুদ্ধি যে মনে মনে আছে, সেটা ঈশার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ঈশা কয়েক সেকেন্ড ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো, চান্দু, আজ তুমি সবার সামনে আমাকে অনেক অপমান করেছো। নেহাত এটা বিয়ে বাড়ি বলে চুপ করে আছি, নয়তো তোমার ইট তোমার দিকেই ছুঁড়ে মারতাম পাটকেল হিসেবে। আগে বাড়িতে যাই, তারপরে শোধ তুলব আমি। যদি আজকের অপমানের শোধ না তুলি তো আমার নামও ঈশা না। কথাগুলো মনে মনে ভাবছে আর মুখে টেডি স্মাইল দিয়ে যাচ্ছে ঈশা। আয়েশ ওয়াশরুম থেকে বেরিয়ে ঈশাকে এভাবে বসে বসে কিছু একটা ভাবতে দেখে আর মুখে টেডি স্মাইল দেখে ওর বুঝতে দেরি হলো না ঈশা কোনো একটা দুষ্টু বুদ্ধি আসছে। আয়েশ হাসলো। আর এটা কখনোই বড় হবে না। আমি যে ওর ভালোর জন্যই ওকে শাড়ি পরতে শাসন করেছি সেটা বুঝলো না, উল্টা এটা মনে রেখে দিল যে আমি ওকে সবার সামনে অপমান করেছি কেন।
আর এখন হয়তো এটাই ভাবছে যে বাড়িতে গিয়ে আমার থেকে কিভাবে সুদ নেওয়া যায়। নিজের ভালোটা কখনোই বুঝবে না, আর আমার ইমোশনটাও কখনো বুঝবে না। আচ্ছা, ও কি কখনোই বুঝবে না আমার ফিলিংসটা? কথাগুলো মনে মনে ভেবে আয়েশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঈশার দিকে এগিয়ে গেল। ঈশা ভাবনায় এতটাই মগ্ন যে আয়েশ যে ওর সামনে এসে দাঁড়িয়েছে সেটা সে টেরই পেল না। এই যে ম্যাডাম। আয়েশের ডাকে ঈশার ভাবনার সুতো ছিঁড়ল। চমকে তাকালো আয়েশের দিকে। আয়াস একদম ওর সামনে দাঁড়িয়ে আছে। এমন ডেভিল স্মাইল দিয়ে কি এত ভাবছিলি শুনি? আচ্ছা, বাই এনি চান্স আমাকে মিলিটারি ফেলার প্ল্যান করছিস না তো? আয়েশের কথা শুনে এশা অবাক হয়ে বড় একটা ঢোক গেল। আয়েশ কিভাবে বুঝলো যে ও আয়েশকে নিয়ে ভাবছে? যদিও মেরে ফেলার কথা ভাবছে না, কিন্তু ওর থেকে প্রতিশোধ নেওয়ার কথা তো ভাবছে। আচ্ছা ভাইয়া, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি ব্যবসায়ের পাশাপাশি মনোবিজ্ঞান নিয়েও পড়েছিস? কেন বলতো? না, আমি যখনই কিছু একটা নিয়ে ভাবি তুই দেখছি সব সময় একদম ঠিকঠাকভাবে বুঝে যাস, তাই জিজ্ঞেস করছিলাম। কথাটা বলেই ঈশার সাথে সাথে জিহ্বায় কামড় দিল। এই রে, এটা কি বলে ফেলেছে সে? কথার ফাঁকে যে কি বলে ফেলেছে নিজেও জানে না সেটা। তার মানে তুই আমাকে মেরে ফেলার কথাই ভাবছিলি? এমা, না না না, তা ভাববো কেন? তুই তো আমার একমাত্র ভাইয়া, তোকে কি আমি মেরে ফেলার কথা ভাবতে পারি বল? কি বললি? কই, কি বলেছি? একটু আগে ওটা কি যেন বললি, আমি ভালো করে শুনতে পাইনি। আবার বল। আমি তোর কি হই? না মানে আমার একমাত্র চাচাতো ভাইয়া। তখন চাচা তো শব্দটা কি বিদেশে ছিল যে মুখ দিয়ে আসতে পাসপোর্টের প্রয়োজন হচ্ছে? আর কখনো যদি ভাইয়া বলেছিস তো দেখবি কি করি। আরে এত রাগ করছিস কেন? ভাইয়া বলা আর চাচাতো ভাই বলা তো সেম কথা। যেটা বুঝিস না সেটা বলতে আসিস না। ভাইয়া বলা আর চাচাতো ভাই বলার মধ্যে অনেকটা পার্থক্য, সেটা বুঝার বয়স এখনো তোর হয়নি, তাই এমন বলছিস। বুঝলে কখনোই বলতিস না। আচ্ছা বাদ দে এসব, আয় খেয়ে নিবি। ঈশা আয়েশের কথার আগাগোড়া কিছুই বুঝল না, তাই আর কিছু না বলে চুপচাপ খাওয়ার প্রস্তুতি নিয়ে বসলো। আয়েশ হাতের টাওয়েলটা স্ট্যান্ডে রেখে সেন্টার টেবিলের উপর থেকে খাবারের ট্রেটা হাতে নিয়ে ঈশার মুখোমুখি খাটে বসলো। ঈশা যেই না জামার হাতে গুটিয়ে হাত ধুতে যাবে অমনি আয়েশ ধমকে উঠল। একদম হাত বাড়াবি না। মানে কি? তাহলে কি আমি খাবো না? আমি কি না খেয়ে থাকবো নাকি? সব সময় বেশি বুঝিস কেন? আমি একবারও বলেছি সেটা? সেটা বলিসনি তো কি বলেছিস শুনি? তোর কথা দ্বারা তো এটাই বোঝা যাচ্ছে যে আমি যেন না খেয়ে থাকি। ডিরেক্টলি তো মানা করতে পারছিস না, তাই ইনডিরেক্টলি মানা করছিস। আর একটা বাজে কথা বললে একটা থাপ্পড় খাবি। বেশি বকবক না করে হাঁ কর। বলেই আয়েশ একটা গ্রাস বানিয়ে ঈশার মুখের সামনে তুলে ধরল। ঈশা অবাক হলো, তবে আয়েশ ওকে খাইয়ে দিবে সেটা ভেবে নয়, কারণ আয়েশ প্রায় ওকে এমনভাবে খাইয়ে দেয়। ঈশা যেই কারণে অবাক হয়েছে সেটা হলো আয়েশ ওকে এখন এখানে বিয়েতে এসেও খাইয়ে দিবে, সেটা ঈশা কল্পনাও করেনি। ভাইয়া, শুধু শুধু তুই কেন কষ্ট করছিস? আমি নিজেই তো খেয়ে নিতে পারবো, তুই রাখ, আমি খেয়ে নিচ্ছি। আর একটা কথা বললে কিন্তু আজ সারা রাত না খাইয়ে রেখে দেব, তখন বললেও আর খাবার পাবি না। তাড়াতাড়ি হাঁ কর বলছি। ঈশা জানে আয়েশকে কিছু বললেও লাভ হবে না, কারণ এখন যদি আয়েশকে আরেকটা কথা বলে তাহলে সত্যি সত্যি হয়তো না খেয়ে থাকতে হবে। আর তাছাড়া এমন তো নয় যে আয়েশ আজই প্রথম ওকে খাইয়ে দিচ্ছে আর ঈশার সংকোচবোধের কারণে খেতে পারবে না। যেহেতু আগেও অনেকবার সে আয়েশের হাতে খেয়েছে, তাই এখন আর কোনো রকম আপত্তি করলো না। বিনা বাক্যে আয়েশের হাতের খাবারটুকু মুখে পুরে নিল। ঈশাকে খাওয়াই দেওয়ার পাশাপাশি আয়েশ নিজেও খেয়ে নিল। আয়েশ আর ঈশার খাওয়া সবে শেষে হয়েছে, তখনই হুড়মুড়িয়ে সবাই রুমে প্রবেশ করলো। সবাই বলতে আয়েশের বাবা মা আর ঈশার বাবা মা এসেছে। ঈশা বাবা মা, বড় আব্বু আর বড় আম্মুকে দেখে খুশি হয়ে সাথে সাথে লাফিয়ে উঠল। তোমরা সবাই এসে গেছো, ওয়াও, কত মজা হবে এখন। কি মজা, কি মজা। এই বলে ঈশা দৌড়ে গিয়ে রুকসানা বেগমকে জড়িয়ে ধরল, তারপর আহ্লাদি গলায় বলল, বড় আম্মু তোমরা এসছো? রুকসানা বেগম ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হেসে বললেন, হ্যাঁ রে মা, এসেছি। ঈশা এবার রুকসানা বেগমকে ছেড়ে দিয়ে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, কিন্তু তোমরা তো বলেছিলে তোমরা আসবে না, তাহলে এখন আসলে কেন? হ্যাঁ আসবো না বলেছিলাম, তবে সেটা তো আয়াস আসতে পারবে না বলেছিল বলে। কিন্তু মহোদয় যে আগে আগে এসে আমাদেরকে ইনভাইট করবে সেটা কি আমরা জানতাম না কি রে? আরে ভাবি, আয়াসকে বকো না তো। নিশ্চয়ই এশা হয়তো এমন কিছু করেছে যা ওর কানে পৌঁছেছে, তাই তো আসবে না বলেও চলে আসলো।
নয়তো আয়াস কি দুই কথা বলার মতো ছেলে নাকি? আনিশা বেগমের কথা শুনে রুকসানা বেগম বললেন, হ্যাঁ, তুমি তো আমার মেয়ের দোষটাই দেখবে। আয়াস কি ধোয়া তুলসী পাতা? ও তো ভুল করে, তখন কি ঈশা কিছু বলে? তাহলে ও কেন বলবে? আর বিয়ে বাড়িতে আসলে একটু আধটু ভুল সবারই হয়ে থাকে। রুকসানা বেগমের সাপোর্ট পেয়ে সাথে সাথে ঈশা আহ্লাদি গলায় বলল, একদম ঠিক বলেছো বড় আম্মু। আমি কি ভাইয়া ভুল করলে কিছু বলতে যাই? তাহলে ও কেন আমাকে বলতে আসে? কোন রাজ্যের রাজা যে আমাকে ওর কথা সবসময় মানতে হবে? তুই একদম চুপ থাক। ভাবি তোকে লাই দিয়ে দিয়ে দিন দিন মাথায় তুলে ফেলেছে। সাথে সাথে রুকসানা বেগম যাকে হালকা আছে ধমকে দিলেন, আনিশা, তুমি একদম ধমকাবে না আমার মেয়েকে। ওর কোনো দোষ নেই, সব দোষ আয়াসেরই, আমি জানি। এতক্ষণ মহিলা পার্টিদের কথোপকথন চললেও এইবার রায়হান মাহমুদও মুখ খুললেন, তাও আবার ঈশার পক্ষ নিয়ে। একদম ঠিক, দোষ ঈশার নয়, আয়াসেরই। আমার ঈশা মা কি কোনো ভুল করতে পারে? বড় ভাইয়ের কথা শুনে এবার হাসান মাহমুদ আর চুপ থাকলেন না। আয়াসের পক্ষ হয়ে উনিও কয়েক লাইন যুক্তি ছুড়ে দিলেন। ভাইজান, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আয়াসও কোনো ভুল করতে পারে না। ইনফ্যাক্ট আমার ছেলে বলে কথা। এসব তর্ক বিতর্ক করতে করতে এরই মধ্যে সবাই এসে খাটে বসেছে, তবে আয়াস ছাড়া। আয়াস খাটে না বসে সোফায় গিয়ে বসলো। ঈশান না খাটে বসতে হয়েছে আর না সোফায় বসতে হয়েছে। ঈশাকে রুকসানা বেগম ছোট বাচ্চাদের মতো করে কোলে নিয়ে বসেছেন, আর রায়হান মাহমুদ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এরপর দুই ভাই আর দুই চা মিলে আরো কিছু সময় এমন দুষ্টু মিষ্টি তর্কাতর্কি চালিয়ে গেল। আয়াস কিছু বলছে না, শুধু ওদের কাণ্ড দেখে যাচ্ছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, ওর কখনো নিজের পক্ষে কিছু বলার প্রয়োজনই পড়ে না, কারণ ওর পক্ষ হয়ে বলার জন্য সবসময় ছোট মা আর চাচু তো আছেই। আসলে ওদের ফ্যামিলিতে এমনই, আয়েশের বাবা মা ঈশার পক্ষ হয়ে কথা বলবে, আর ঈশার বাবা মা আয়েশের পক্ষ হয়ে কথা বলবে। সবসময় আয়েশ আর ঈশা ওদের দুজনকে নিয়েই যেন চারজনের মধ্যে দুষ্টু মিষ্টি খুনসুটি লেগেই থাকে। আয়েশ যেমন রায়হান মাহমুদ আর রুকসানা বেগমের একমাত্র ছেলে, ঠিক তেমনই ঈশাও হাসান মাহমুদ আর আনিশা বেগমের একমাত্র মেয়ে। দুই ভাই আর দুই জায়ের মধ্যে এতটাই মিলমিশ যে কখনো সামান্য পরিমাণের মনোমালিন্য পর্যন্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে মানুষ যেখানে নিজের ছেলে আর ছেলের বউয়ের সাথে একসাথে এক পরিবারে থাকতে পারছে না, সেখানে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ পুরো ফ্যামিলি নিয়ে একসাথে সপরিবারে থাকছে, যাকে বলে যৌথ পরিবার। হ্যাঁ, আয়াস আর ঈশা আপন চাচাতো ভাই বোন। বড় আম্মু, জানো আজ তোমার ছেলে কি করেছে? ঈশার কথা শুনে রোকসানা বেগম কিছু বলার আগেই রায়হান মাহমুদ বলে উঠলেন, কি করেছে মা? তোকে কি ওই বাদরটা মেরেছে? মারলে আমাকে বল, আমি এখনই ওর একটা ব্যবস্থা করব। হ্যাঁ মা, বল কি করেছে আয়াস? আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে মারা? বড় আব্বু আর বড় আম্মুর পক্ষ পেয়ে ঈশা আদুরে গলায় বলল, জানো ও না আমাকে এতগুলো মেহমানের সামনে ইনসাল্ট করেছে। কি? আমার মেয়েকে অপমান করেছে আয়াস? ওর এত বড় সাহস? হালকা রাগ করার অভিনয় করে কথাটা বললেন রায়হান মাহমুদ। তারপর আয়েশের দিকে তাকিয়ে ধমক দেওয়ার ভান করে বললেন, আয়াস, তুই ঈশাকে অপমান করেছিস কেন? আমরা নেই বলে তুই সুযোগ পেয়ে আমার মেয়েকে অপমান করেছিস। তোকে দেখবি, তোকে আমি তেলাপোকা কোর্টে দেব। আরও শাস্তি আছে, সেগুলো বিয়ে থেকে গিয়ে দেব। আজকে শাস্তি দেওয়ার কথা শুনে ঈশা তো সেই খুশি, ওর যেন খুশিটা ধরছেই না। খুশি হয়ে বড় আব্বুর গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, বড় আব্বু, তুমি সত্যি বলছো ভাইয়াতে বাড়িতে গিয়ে শাস্তি দেবে? রায়হান মাহমুদ ঈশার কপালে একটা চুমু এঁকে দিয়ে বললেন, হ্যাঁ মা, আয়াসকে বাড়িতে গিয়ে বড় শাস্তি দেব। ভাইকে শাস্তি দেবে, বাড়িতে গিয়ে শাস্তি দেবে, আমার লক্ষ্মী বড় আব্বু। ভাইজান, তুমি কিন্তু এটা ঠিক করছো না। ঈশার কথাই তুমিও সায় দিচ্ছ। হাসান মাহমুদের কথা শুনে ঈশা মন খারাপ করে বলল, আব্বু, তুমি আমায় একটু ভালোবাসো না? তুমি সবসময় ভাইয়ার হয়ে কথা বলো। বড় আব্বু আর বড় আম্মুই শুধু আমার পক্ষে কথা বলে। তুমিও ভালো না, আম্মুও ভালো না, তোমরা পচা। শুধু বড় আব্বু আর বড় আম্মুই ভালো। আয়াস এতক্ষণ চুপ করে ঈশার কাজকর্ম দেখে যাচ্ছিল। এতক্ষণে সে মুখ খুলল, এই যে ড্রামা কুইন, আপনার ড্রামা কি শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? হ্যাঁ, হাসছে মুখ বাঁকাতে। এত সুন্দর হোসনি যে আমাকে মুখ বাঁকাবি। তোর চোখ বোধহয় খারাপ হয়ে গেছে, তাই এমন বলছিস। আমি সুন্দর না তো কে সুন্দর? রাখতো তোর বাজে কথা। বাবা, মা, চাচু, ছোট মা, চলো নিচে যাই।
হলুদের অনুষ্ঠান মনে হয় শুরু হওয়ার সময় হয়েছে। আচ্ছা, তোমরা খাবার খেয়েছো তো? হ্যাঁ রে বাবা, আমরা খেয়েছি। আসার সাথে সাথেই তো মিনু আপা খেতে বসিয়ে দিয়েছে আমাদের, তাই খেয়ে তারপরই আমরা উপরে আসলাম। ওকে, চলো তাহলে। মিস ড্রামা কুইন, আপনার ড্রামা শেষ হয়ে থাকলে আপনিও চলুন। বড় বউ, দেখো না ভাই আমাকে কি বলছে, আমি নাকি নাটক করছি। আচ্ছা তোমরাই বলো, আমি কি নাটক করছি? রাহান মাহমুদ রাগি রাগি ভাব নিয়ে বললেন, আয়াস, তুই কিন্তু মার খাবি। সবসময় ঈশার পিছনে লাগিস কেন বলতো? সাথে সাথে হাসান মাহমুদ আয়েশের পক্ষে বলে উঠলেন, ঈশা, তুই সবসময় সব কিছুতে নালিশ কেন করিস বলতো? আয়াস কি এমন বলেছে? হ্যাঁ, ও তো জাস্ট মজা করছিল, তুইও না? হাসান, তুই আমার সামনে ঈশা মাকে বকছিস, তোর তো সাহস কম না। আয়াসের সাথে সাথে তোরও শাস্তি হবে, দেখিস। হাসান মাহমুদ জানে ভাই তার কেন এমন বলছে। ঈশাকে খুশি করতে যে এমন বলছে সেটা কারো অজানা নয়। তাই উনি অন্যদিকে তাকিয়ে হাসলেন, কারণ ঈশাকে দেখিয়ে হাসলে ঈশা আরও চটে যাবে। সবাই কথা বলতে বলতে হলুদের অনুষ্ঠানে চলে আসলো। এত সময় ধরে আয়াস আর ঈশার মধ্যে হার জিত লড়াই হলেও এখন দুজনকে দেখে মনে হচ্ছে যেন একই সুতোয় বাঁধা। আয়াস ঈশার হাত ধরে রেখেছে, যেখানেই যাচ্ছে ঈশার হাত ধরে ওকে সহ সাথে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ছেড়ে দিলেই কোথাও হারিয়ে যাবে। আসলে হলুদের অনুষ্ঠানে এত বেশি ছেলে ঘুরঘুর করছে যে ঈশাকে এখানে একা ছাড়া আয়েশের সেফ মনে হচ্ছে না, তাই ওর হাত ধরে রেখেছে। ঈশা প্রথমে ছাড়াতে চাইলো, পরে কিছু একটা ভেবে আর কোনো রকম ছাড়া পাওয়ার চেষ্টা করলো না। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1টা নাগাদ। আজ বিয়ে, তাই সকাল থেকেই আয়াস প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছে, কারণ আর একটু পরেই বরযাত্রী এসে যাবে। সবকিছু দেখে নেওয়া তো উচিত। আফটার অল একমাত্র ফুফাতো বোনের বিয়ে বলে কথা, তাই একটু আধটু দৌড়াদৌড়ি না করলে কি হয়। ঈশা সকাল থেকে আয়েশকে একবারও দেখতে না পেয়ে অলরেডি আম্মু আর বড় আম্মুর কাছে কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে। দুজনেরই একই কথা, আয়েশকে ওরা সকাল থেকে দেখেনি। ঈশার জন্য এবার মন খারাপ হতে লাগলো। আসলে ঈশা এমনই, যতই আয়েশের পিছনে লাগুক আর যতই আয়েশের সাথে ঝগড়া করুক, কিন্তু আয়েশকে না দেখে যেন এক মুহূর্তেও থাকতে পারে না সে। এখনও তার ব্যতিক্রম হলো না। আম্মু আর বড় আম্মুর কাছে কয়েকবার আয়েশের খোঁজ নিয়ে যখন পজিটিভ উত্তর পেল না, তখন নিজেই আয়েশকে পুরো বিয়ে বাড়ি খুঁজে আসলো, কিন্তু আফসোস কোথাও আয়েশকে খুঁজে পেল না। ঈশা যখনই মন খারাপ করে বাড়ির ভেতরে ঢুকছিল, তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল, এক্সকিউজ মি। একটা পুরুষালী কণ্ঠ কানে আসতেই ঈশা চমকে পিছনে ফিরে তাকালো, কারণ ঈশা বুঝতে পেরেছে সম্বোধনটা ওকেই করা হয়েছে। জি, আমাকে বলছেন? হ্যাঁ। আচ্ছা, তুমি ঈশা না, আয়েশার ছোট বোন? জি, কেন বলুন তো? এবার ছেলেটা ঈশার একদম সামনে গিয়ে দাঁড়ালো, তারপর আবারও হেসে বলল, আরে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি সুমন, আমাকে চিনতে পারো না তুমি? ঈশা কয়েক সেকেন্ড কিছু একটা মনে করার চেষ্টা করে হঠাৎই হেসে বলল, সুমন মানে নিশি আপুর ফ্রেন্ড সুমন? যাক, চিনতে পেরেছো তাহলে। আরে কি যে বলো না ভাইয়া, তোমাকে চিনবো না কেন? তোমাকে নিশি আপুর সাথে কত দেখেছি, না চেনার কি আছে? দিস ইজ নট ফেয়ার ঈশা, তুমি আমাকে এখনো ভাইয়া বলছো? তুমি আমার নাম ধরে রাখলে আমি কিন্তু মাইন্ড করবো না ঈশা। সরি ভাইয়া, এটা আমার দ্বারা হবে না, কেননা তুমি নিশি আপুর ফ্রেন্ড, আর নিশি আপু যেহেতু আমার বড়, তাই তুমি আমার বড়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার তোমাকে ভাইয়া ডাকাই উচিত, বুঝলে কিছু? তুমিও না ঈশা, তাই বলে ভাইয়া ডাকতে হবে? আমি তো তোমাকে পারমিশন দিয়েছি নাম ধরে ডাকার, তারপরও কিসের এত প্রবলেম? আচ্ছা, ফরগেট ইট। এখন বলো, তোমার স্টাডি কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে। তো কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 9 ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি এখন। ও তাই নাকি? তাহলে তো অনেক বড় হয়ে গেছো। তোমাকে সেই ক্লাস 6-এ থাকতে দেখেছিলাম, মনে আছে? তুমি যখন ক্লাস 6-এ পড়তে তখন আমাদের স্কুলে গিয়েছিলে নিশির সাথে। মনে আছে, আর থাকবে নাই বা কেন? তুমি সেদিন আমাকে কতগুলো ফুচকা কিনে দিয়েছিলে, পুরো 500 টাকার। তোমার দেখছি সব মনে আছে। অবশ্যই। এভাবে ঈশা আরও বিভিন্ন বিষয় নিয়ে সুমনের সাথে হেসে হেসে কথা বলছিল। ঈশার সুমনের কথার মাঝে হঠাৎই আয়েশ ওদের পাশ কাটিয়ে চলে গেল, যেন ঈশাকে সে দেখলই না। তবে ঈশা ঠিকই দেখেছে আয়েশকে। ঈশা আয়েশকে দেখে সুমনকে সেভাবে রেখেই আয়েশের পেছন পেছন দৌড় দিল। ভাইয়া ভাইয়া, এই ভাইয়া শোনো না।
আয়েশকে ডাকতে ডাকতে ঈশা আয়েশের সামনে গিয়ে আয়েশের পথ আগলে দাঁড়ালো। আয়েশ যেন এতে প্রচুর বিরক্তই হলো, বিরক্তিকর কণ্ঠে বলল, কি হয়েছে? পথ আগলে দাঁড়িয়েছিস কেন? যা বাবা, এমন ভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? এই যে মনে হচ্ছে অনেক কাজ করে এসছিস, আর তাই এখন দেমাগে তোর সাথে কথাই বলা যাবে না এমন? কাজ করে আসিনি তো তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে এসেছি, তো আবার হেসে হেসে। সর সামনে থেকে, আমার কাজ আছে। এ মা, এত রাগ করছিস কেন? আমি তো আর ইচ্ছে করে কথা বলিনি, ও নিজে এসে আমার সাথে কথা বলছিল। আমি কি করে চলে আসতাম বল? আর তাছাড়া আমি ওর সাথে কথা বলছি বলে তুই এত রাগ করছিস কেন? হ্যাঁ সেটাই তো, ওর সাথে কথা বলছিস বলে আমি রাগ করব কেন? আমি রাগ করার কে? আমার কি সেই অধিকারটা আছে? ভাইয়া, এমন করে কথা বলছিস কেন? আমি কিন্তু এবার কান্না করে দিব। তুই জানিস না, তুই আমার সাথে ভালো করে কথা না বললে আমার ভালো লাগে না। প্লিজ ভালো করে কথা বল না। শেষ হয়েছে তোর বকবক? তাহলে এবার সামনে থেকে সর। তোর বকবক শোনার মতো টাইম আমার হাতে নেই, আমার অনেক কাজ পড়ে আছে। ভাইয়া, এমন করিস না প্লিজ। আচ্ছা, আমার ভুলটা কি বল, আমি শুধরে নিব, বাট তবুও তুই এমন রাগি রাগি ভাব নিয়ে থাকিস না, আমি নিতে পারছি না। সত্যি কি তুই বুঝতে পারছিস না তুই কি ভুল করেছিস? না। ওকে, আর বুঝতেও হবে না। এ বলে আয়েশ ঈশাকে সরিয়ে হনহনিয়ে ভিতরে চলে গেল। ঈশা কিছু বলতে চেয়েও বলতে পারল না, কারণ আয়েশ ওকে কিছু বলার সুযোগই দেয়নি। আয়েশের এমন গাছাড়া ব্যবহারটা ঈশা কিছুতেই নিতে পারছে না। কেন যেন আয়েশের ব্যবহারে ওর কান্না পাচ্ছে। আসলে ঈশা এমনই, যখনই আয়েশ কোনো কারণে ওর সাথে রাগ করে, কথা না বলে থাকে, তখন ঈশার এমন খারাপ লাগে। ঈশা নিজেও জানে না কেন আয়েশের একটু অবহেলা সে সহ্য করতে পারে না। আয়েশ তো সবসময় ওকে ধমকায়, সবসময় ওকে কড়া শাসনের মধ্যে রাখে, তাহলে কেন তারপরেও আয়েশের একটু অবহেলা সে সহ্য করতে পারে না? ঈশা টলমল চোখ নিয়ে সোজা উপরের রুমে চলে আসলো, তবে সবার আড়ালে, কেউ যেন টের না পায় তার জন্য মুখে কৃত্রিম হাসিটা ঝুলিয়ে রেখেছে। সারাদিন এভাবে হই হুল্লোড় আর ব্যস্ততায় কেটে গেল। সন্ধ্যার আগে আগে নিশিকেও বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ কনে বিদায় যাকে বলে আর কি। কনে বিদায়ের কিছু সময় পরেই আয়েশ সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। যদিও ফুফি অনেক বলেছে থেকে যেতে, কিন্তু আয়েশের নাকি কাল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই সবাই চেয়েও আর থাকতে পারলো না। মূলত যে মিটিংটার জন্য আয়েশ বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না বলেছিল, সেটাই কাল ফিক্সড করেছে আয়েশ, কারণ আয়েশ চায়নি ওর কারণে ফুফিরা কেউ কষ্ট পাক। আর সে জানতো যদি সে বিয়েতে না আসতো তাহলে ফ্যামিলির কেউই আসতো না, ফলে ফুফি, ফুফা আর নিশি কষ্ট পেত, যেটা আয়েশ কিছুতেই চায়নি। তাই তো নিজের কোটি টাকার ডিলটা একদিন ডিলে করে ফুফাতো বোনের বিয়েতে অ্যাটেন্ড করেছে। আয়েশরা বিয়ে থেকে এসেছে আজ 3 দিন, আর আশ্চর্যের বিষয় হলো এই 3 দিনে আয়েশ ঈশার সাথে কোনো কথা বলেনি। আগে তো সবসময় ঈশাকে এটা ওটা বলে জ্বালাতো, আর ঈশার কোনো ভুল দেখলে ঈশাকে শাসন করত, বকতো। কিন্তু বিয়ে থেকে আসার পর থেকে কেন যেন আয়েশ এসবের কিছুই করছে না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকছে। বাকি সবার সাথে নর্মাল বিহেভ করলেও ঈশার সাথে কোনো রকম কথাই বলছে না সে। ঈশা নামের কোনো মানুষ যে এই বাড়িতে আছে সেটা যেন আয়েশের মনেই নেই। রোজকার মতো আজও আয়েশ অফিস থেকে এসে সোজা নিজের রুমে চলে গেল। আয়েশ যখন বাসায় ঢুকলো, ঈশা তখন ড্রয়িং রুমের সোফাতেই বসা ছিল, কিন্তু ঈশার দিকে একবার তাকালো না পর্যন্ত। এমন নয় যে আয়েশ ঈশাকে দেখতে পায়নি, কারণ মেইন দরজা থেকে সিঁড়ির দিকে যাওয়ার পথে ড্রয়িং রুমের সোফাগুলোতে কেউ বসে থাকলে সেটা স্পষ্ট দেখা যাবে। ইনফ্যাক্ট সোফাগুলোর পাশ দিয়েই যেতে হয় ভিতরে। আয়েশকে এমনভাবে না দেখার ভান করে চলে যেতে দেখে ঈশার প্রচুর রাগ হলো। এমনভাবে আর চলতে দেওয়া যায় না। ভাইয়া এমন করছে কেন? বিয়ে থেকে আসার পর থেকে দেখছি আমার সাথে কথা বলছে না। কই, অন্য সবার সাথে তো ঠিকই কথা বলছে, তাহলে আমার দোষ কি? আমি কি এমন করেছি যে আমার সাথে কথা বলা যায় না? আজ এর একটা বিহিত করতেই হবে। কথাগুলো ভেবে ঈশা উঠে কিচেনের দিকে গেল। কিচেনে তখন রুকসানা বেগম আর আনিশা বেগম রাতের জন্য রান্না করছিলেন। ঈশাকে এমন সময় হঠাৎ কিচেনে দেখে দুই যা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থেকে রুকসানা বেগম নিজেই বলে উঠলেন, কি ব্যাপার, আমার মেয়েটা আজ রান্নাঘরে কেন? কিছু কি লাগবে? হ্যাঁ বড় আম্মু। তো কি লাগবে শুনি? আরে ভাবি, তুমি ওর কথায় কান দিও না তো। ওর তো বসে বসে আর কোনো কাজ নেই, শুধু শুধু আজাইরা কথা বলবে। এটা খেতে ইচ্ছে করছে, ওটা খেতে ইচ্ছে করছে, এসবই বলবে, আমি জানি। মায়ের কথা ঈশা কিছুটা বিরক্তি নিয়ে বলল, আম্মু তুমি চুপ থাকো তো, ননস্টপ বক বক করেই যাচ্ছ তো করেই যাচ্ছ। বড় আম্মু, হ্যাঁ মা বল। আমাকে 1 কাপ কড়া করে চা দাও তো, আমার জন্য না, ভাইয়ার জন্য। একটু কষ্ট করে বানিয়ে দেবে?
আরে সেটা আবার এমন করে বলতে হয় পাগলি? তুই দাঁড়া, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ঈশাকে চা নিতে আসতে দেখে আনিশা বেগম সন্দিহান গলায় বললেন, আয়াস এসে গেছে? আচ্ছা, সত্যি তুই আয়াসের জন্য চা নিতে এসেছিস নাকি আয়াসের নাম করে তোর জন্য নিতে এসেছিস? হ্যাঁ? রুকসানা বেগম প্রতিবাদ করে বললেন, আহা আনিশা, তুমি শুধু শুধু বকো না তো মেয়েটাকে। ঈশা মিথ্যা বলবে কেন? খানিক বাদে রুকসানা বেগম চা বানিয়ে ট্রে সমেত চায়ের কাপটা ঈশার হাতে দিয়ে বললেন, এই নে মা, যা গিয়ে আয়েশকে দিয়ে আয়। ঈশা ট্রের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এ কি বড় মুদ, 2 কাপ দিয়েছো কেন চা? বারে, আয়েশের জন্য নিয়ে যাবে আর আমার মেয়েটা খাবে না, তাই 2 কাপ দিলাম। দুজনে বসে গল্প করতে করতে খাবি। এখন যা তো তাড়াতাড়ি, নয়তো ঠান্ডা হয়ে যাবে। রুকসানা বেগমের কথা শুনে ঈশা মুস্কি হেসে কিচেন থেকে বেরিয়ে গেল। তারপর সোজা আয়েশের রুমের দিকে হাঁটা ধরল। ঈশা চলে যেতে রুকসানা বেগম বলে উঠলেন, বুঝলে আনিশা, আমার মনে হচ্ছে ওদের দুজনের মাঝে মান অভিমান হয়েছে। বিয়ে থেকে আসার পর থেকে আমি লক্ষ্য করছি আয়াস আর ঈশার মধ্যে একটু দূরত্ব চলছে। হ্যাঁ ভাবি, আমিও লক্ষ্য করেছি সেটা, কিন্তু কি বিষয়ে মান অভিমান চলছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করব? না না, তুমি জিজ্ঞেস করো না। আমরা বড়রা এর মধ্যে ঢোকার দরকার নেই। ওদের সমস্যা ওরা নিজেরাই ঠিক করে নেবে। এটাও ঠিক, তাহলে আমরা না জানার ভান করে থাকি, কি বলো? এছাড়া আর কিছু করার নেই। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারি না। কোথায় আমরা ভাবছি ওদের এক করব, আর ওরা দেখছি দূরে দূরে হাঁটছে। এদিকে ঈশা আয়েশের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না সেটাই হয়তো ভাবছে। আগে যখন তখন হুট করে ঢুকে গেল, এখন কেন যেন আয়েশের কাছ থেকে পারমিশন নেওয়াটা ঈশার প্রয়োজন মনে হচ্ছে। তাই শেষমেশ গলা খাকারি দিয়ে বলে উঠল, ভাইয়া আসবো। আয়েশ সবেমাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। গায়ে একটা টি শার্ট আর একটা ট্রাউজার। হঠাৎ ঈশার কথায় দরজার দিকে তাকালো। ঈশাকে চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হলো, কারণ অন্য সময় তো আয়েশ অফিস থেকে এসে ঈশাকে বলেও চায়ের জন্য পাঠানো যায় না, আর আজ কিনা না বলতেই চা নিয়ে এসেছে। তবে বেশি সময় লাগলো না ব্যাপারটা আয়েশের বোধগম্য হতে যে কিনা ঈশা চা নিয়ে এসেছে। তবে আয়েশ গলবে না। ঈশার ন্যাকা কান্নায় আজ কিছুতেই গলা যাবে না, কারণ ঈশারও তো বোঝা উচিত যে আয়েশেরও একটা ইমোশনস আছে, ওরও একটা ফিলিংস আছে। আয়েশকে চুপ করে থাকতে দেখে ঈশা আবারও সেম কথা রিপিট করলো, ভাইয়া আসবো? না, আমার রুমে তোর আসার কোনো দরকার নেই। তোর চা এনেছিলাম ভাইয়া, ভেতরে না আসলে চা দিব কি করে? আমার চা লাগবে না, আর তোরও আসতে হবে না আমার রুমে। কিন্তু কেন ভাইয়া? কারণটা হলো তোর ওই কথায় কথায় ভাইয়া বলাটা। তোর ওই ভাইয়া বলাটা আমার জাস্ট অসহ্য লাগে। যদি ভাইয়া ভাইয়া না করে কথা বলতে পারিস তাহলে আয়। ঈশা মুস্কি হেসে রুমে ঢুকলো। দুষ্টু হেসে বলল, জানিস ভাইয়া, আমার না তোকে ভাইয়া বলতে খুব ভালো লাগে। তুই তো আমার একমাত্র ভাই, তোকে ভাই না ডাকলে কাকে ভাইয়া ডাকবো বল? ভাইয়া। ঈশা, মাথাটা এমনিতেই গরম আছে, তুই আরো গরম করে দিস না। মাথা গরম হয়ে গেলে আমি কি বলে দিব তার কোনো ঠিক নেই। কেন এসেছিস সেটা বল, তারপর চলে যা। ঈশা চায়ের ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে খাটে বসলো। তারপর পা দোলাতে দোলাতে বলল, তুই কি চোখে কম দেখিস নাকি রে ভাইয়া? তোর জন্য চা নিয়ে আসলাম আর তুই বলছিস কেন এসছি? আয়েশা এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল ঠিক করতে করতে কথা বলছিল। এবার সে ঈশার কথা শুনে রাগী চোখে ঈশার দিকে তাকালো। ঈশা আয়েশার দিকে তাকিয়েছিল, তাই আয়েশার রাগী ফেসটা ওর চোখে পড়তে দেরি হলো না। এ মা ভাইয়া, তুই রাগ করছিস কেন? আমি তো ঠিক কথাই বললাম। আমি তো ঠিকই তোর জন্য চা নিয়ে এসছি, তুই দেখছিস না? আয় ভাইয়া, তাড়াতাড়ি বস অ্যান্ড চাটা পান কর, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তোর চা তুই খা। রাগী কণ্ঠে কথাটা বলেই আয়েশ ল্যাপটপ খুলে নিয়ে সোফায় বসে পড়ল। ঈশা কয়েক সেকেন্ড চুপ করে আয়েশকে ভালো করে লক্ষ্য করে তারপর বলল, ভাইয়া সত্যি কি চা খাবি না আজ? না, খাবো না। ভাইয়া এত রেগে রেগে কথা বলছিস কেন? তাহলে এখানে বসে আছিস কেন? চলে যা আমার রুম থেকে। ইনফ্যাক্ট যে সুন্দর করে কথা বলবে তার কাছে যা। আমার রুমে বসে আছিস কেন? সত্যি চলে যাব ভাইয়া? আয়েশ এতক্ষণ ল্যাপটপ টিপতে টিপতে কথা বলছিল।
ঈশার কথা শুনে এবার রাগে চোখে তাকালো ঈশার দিকে। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি আমি, তবে চাটা খেয়ে নিস, অনেক অনেক কষ্ট করে বানিয়েছি তো তাই। এই বলে ঈশা বসা থেকে উঠে হাঁটা ধরল। আয়েশ তাচ্ছিল হেসে আবারও ল্যাপটপে মনোযোগ দিল। তবে দরজা অব্দি গিয়েও কেন যেন আবার পেছন ফিরে তাকালো ঈশা। ভাইয়া আবারও বলছি, সত্যিই চলে যাব? আমি আবারও বলছি, তুই দয়া করে আমার রুম থেকে বিদায় হ। ওকে, আমি তাহলে যাচ্ছি। ও হ্যাঁ, একটা কথা তো তোকে বলতে ভুলেই গিয়েছিলাম ভাইয়া। ওই যে নিশি আপুর ফ্রেন্ড সুমন আছে না, ও কিন্তু আমাকে তোর মতো ভাইয়া ডাকতে মানা করেছে, আর আমাকে নাম ধরে ডাকার অনুমতি দিয়েছে, আর মোবাইল নাম্বারও দিয়েছে। ও হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়েছে মনে হয়। ভাবছি তুই যখন আমার সাথে কথা বলিস না, এখন থেকে আর তোর রুমে আসবো না। তোকে কেন শুধু শুধু ডিস্টার্ব করব, আমি বরং সুমনের সাথেই কথা বলবো। যাই কি ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ওকে একটা হাই বলে আসি। ভেবেছিলাম তোর সাথে বসে চা খেতে খেতে গল্প করব, বাট তুই যখন আমার সাথে কথাই বলবি না, তাহলে কি আর করা। আসছি আমি। এই বলে ঈশা বসা থেকে উঠে হাঁটা ধরল। আয়েশ তাচ্ছিল হেসে আবারও ল্যাপটপে মনোযোগ দিল। তবে দরজা অব্দি গিয়েও কেন যেন আবার পেছন ফিরে তাকালো ঈশা। আয়েশ ল্যাপটপের দিকে তাকিয়েই কথা বলছিল। ঈশার লাস্ট কথাগুলো শুনে ভুরু কুচকে ঈশার দিকে তাকালো সে। ঈশা কথাগুলো বলেই চলে যাচ্ছিল। ঈশা দাঁড়া। ঈশার সাথে সাথে থেমে গেল। আসলে সে জানতো আয়েশ ওকে ডাকবে, তাই চলে যাওয়ার অভিনয় করছিল মাত্র। আর যখনই শুনলো আয়েশ ওকে দাঁড়াতে বলেছে, অমনি সে থেমে গেল। পেছন ঘুরে তাকালো সে। তারপর আয়েশের চোখে চোখ রেখে সরল গলায় বলল, ভাইয়া কিছু কি বলবি? ডাকলি যে আবার? চাটা কি খাওয়ার জন্যই এনেছিস? হ্যাঁ, চা এনেছি যেহেতু নিশ্চয়ই খাওয়ার জন্য এনেছি, তাই না? ও, এখন তাহলে যাই আমি? যাবি? হুম। কারোর জন্য চা আনলে যে চায়ের কাপ তার হাতে তুলে দিতে হয়, সেটা কি জানিস না? তুই তো আমাকে চলে যেতে বললি, আমি হাতে তুলে দেওয়ার সময় কোথায় পেলাম? এখন তো সময় পেয়েছিস, এখন তুলে দে। এই বলে ঈশা চাপা হেসে সেন্টার টেবিলের পাশে গিয়ে চায়ের একটা কাপ আয়েশার দিকে এগিয়ে দিল। আয়েশও বিনা বাক্যে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিল। এখন কি আমি যেতে পারি? ঈশার কথা শুনে আয়েশ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, খুব তাড়া দেখছি। তো তারা কি সুমনের সাথে হাই হ্যালো বলার জন্য? ঈশা লজ্জা পাওয়ার ভান করে লাজুক হেসে বলল, আসলে সুমন বোধহয় আমাকে ভালোবাসে, তাই ওকে একটু বাজিয়ে দেখবো আর কি। যদি মনে হয় হ্যাঁ, তাহলে আমিও। এতটুকুতেই স্টপ যা, বাকিটা বলার দুঃসাহস ভুলেও করবি না। ঈশা বাঁকা হাসলো, তবে সেটা আয়েশের অগোচরে। আয়েশের দিকে বরং অবাক দৃষ্টি রেখে বলল, কেন রে ভাইয়া? বাকিটা বললে কি হবে? আমি তো সত্যিটাই বলছি। বেশি বকবক না করে চাটা শেষ কর, তারপর ইম্পর্ট্যান্ট একটা কথা আছে তোর সাথে। খুব বেশি ইম্পর্ট্যান্ট? আয়েশ এবার চোখ গরম করে তাকালো ঈশার দিকে। ব্যাস ঈশার সাথে সাথে নিজেকে আত্মসমর্পণ করে বলল, ওকে ওকে, খাচ্ছি। সব সময় এমন চোখ লাল করে তাকানোর কি আছে? বলে ঈশা চায়ের কাপ হাতে নিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। তারপর স্টাইলিশ করে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। আয়েশ বাঁকা চোখে তাকালো ঈশার দিকে, যেটা ঈশার দৃষ্টিগোচর হলো না। কিছু সময়ের মধ্যে দুজনের চা শেষ হয়ে গেলে মিনিট কয়েক নীরব থেকে আয়েশ এবার বলে উঠল, ঈশা, তুই বললি না যে আমি তোর সাথে কয়েকদিন ধরে ভালো করে কথা বলছি না? বলছিস না তো। বিয়ে থেকে আসার পর থেকে তো আমার সাথে কোনো রকম কথাই বলছিস না, শুধু ততটুকুই জবাব দিস যতটুকু আমি নিজ থেকে জানতে চাই। আচ্ছা, তুই কি চাস আমি তোর সাথে আবারও আগের মতো কথা বলি, তোর সাথে আবারও আগের মতো হয়ে যাই? চাই তো। তুই জানিস না, তুই আমার সাথে একদিন কথা না বললে আমার ভালো লাগে না। প্লিজ আমার অপরাধটা কি বল, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তারপরেও প্লিজ আগের মতো কথা বল আমার সাথে। ওকে, তাহলে আমি তোর সাথে আগের মতো করেই কথা বলবো। ইনফ্যাক্ট আগের থেকে আরও বেশি ভালো করে কথা বলবো, আগের থেকে আরও বেশি ক্লোজ হয়ে যাব তোর সাথে। ততটাই ক্লোজ হব যতটা ক্লোজনেস তুই কল্পনা করতে পারবি না। আগের থেকে অনেক বেশি সময় দিব তোকে। বলতে পারিস আমার অফিস থেকে আসার পরের পুরো সময়টাই তোর, বাট তার জন্য তোকে একটা কাজ করতে হবে। ঈশা তো এমনিতেই আয়েশের আগের মতো করে ওর সাথে কথা বলার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। এখন আয়েশের মুখ থেকে বলা আগের থেকে আরো বেশি ভালো করে কথা বলবে, আগের থেকে আরো বেশি করে সময় দিবে শুনে ঈশার যেন খুশিটা আর ধরছেই না। আসলে ঈশা আয়েশকে এতটাই চোখে হারায় যে আয়েশের একটু অবহেলাও সহ্য করতে পারে না সে। ছোটবেলা থেকে আয়েশের সামান্য পরিমাণ অবহেলাও ঈশার বুকে গিয়ে লাগে। আয়েশ একদিন ঈশার সাথে কথা না বললে
সেদিন ঈশা সারাদিন আয়েশের পেছন পেছন ঘুরত আর একটাবার কথা বলার জন্য আয়েশকে নানাভাবে ইমপ্রেস করার জন্য চেষ্টা করত। যখন দেখতো আয়েশ কিছুতেই ইমপ্রেস হচ্ছে না, তখন ঈশা বসে বসে কান্না করত। কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে, তাই চাইলে তো আর বসে বসে কান্না করতে পারবে না, আর এর জন্য ঈশা অনেক মন খারাপ করে থেকেছে গত 2 দিন। তবে আজ যখন আয়েশের মুখে এমন কথা শুনলো, ঈশার মন খারাপটা মুহূর্তেই উবে গেল। মনে তার এক ফালে রোদ উকি দিল, হাসি হাসি মুখ করে বলেই ফেললো, তাই সত্যি বলছিস ভাইয়া? আমাকে আগের থেকেও বেশি সময় দিবি আর আমার সাথে আগের মতো কথা বলবি? তার মানে এখন থেকে অনেকক্ষণ ধরে গল্প করতে পারবো তোর সাথে, তাই না? ওকে, তাহলে আমার কি করতে হবে বল? তুই যা করতে বলবি আমি সব করব। সত্যি যেটা করতে বলবো সেটাই করবি? অফকোর্স করব। ভেবে বলছিস তো? আরে হ্যাঁ রে বাবা, আমি একদম ভেবে বলছি। তুই বরং কি করতে হবে সেটা বল। আচ্ছা ওয়েট। এই বলে আয়েশ উঠে আলমারি থেকে একটা পেপার বের করলো। তবে কিসের পেপার সেটা ঈশার অজানা। আয়েশ পেপারটা নিয়ে ঈশার মুখোমুখি খাটে বসলো। তারপর ঈশার দিকে একটা কলম সহ কাগজটা বাড়িয়ে দিয়ে বলল, নে এটাতে সাইন করে দে। ঈশা অবাক হয়ে আয়েশের দিকে তাকালো, অবাক কণ্ঠে বলল, ভাইয়া এটা কিসের ব্যাপার? আর আমি বাইরে সাইন করব কেন? তুই যাতে আমাকে আর ভাইয়া বলতে না পারিস সেটার একটা চুক্তিপত্র, রেজিস্ট্রি পেপার। মানে? না মানে ওই যে তোকে বলেছিলাম না যে যদি আমাকে আগের মতো করে ফিরে পেতে চাস তাহলে তোকে একটা কাজ করতে হবে। এইটা হলো সেই কাজ। আই মিন এই পেপারে সাইন করাটাই হলো তোর সেই কাজ। ঈশা একবার আয়েশের হাতের পেপারটার দিকে তাকিয়ে আবার আয়েশের দিকে তাকালো, অবাক কণ্ঠে বলল, এটাতে কি লেখা আছে? এই পেপারটাতে? এই পেপারটাতে কি লেখা আছে? আগে সাইন কর তারপর বলছি। না, আগে বল কি লেখা আছে পেপারটাতে, তারপর আমি সাইন করব। আচ্ছা, বাই এনি চান্স তুই কি আমার প্রপার্টি সব তোর নামে করে নিতে চাইছিস না তো ভাইয়া? ধরে নে তাই। তবে তোর প্রপার্টি আমার নামে করব না, বরং আমার প্রপার্টিটাই চূড়ান্তভাবে আমার করে নিব। এখন ঝটপট সাইনটা করে দে তো। তুই কিন্তু বলিসনি ওটাতে কি লেখা আছে। বল না ভাইয়া, এই পেপারে কি লেখা আছে? আচ্ছা, তোর বলতে হবে না, আমাকে দে, আমি নিজেই পড়ে দেখি এটাতে কি লেখা আছে। এদিকে দে তো পেপারটা। কথাগুলো বলে ঈশা যেই না আয়েশের দিকে কাগজটা নেওয়ার জন্য হাত বাড়ালো, অমনি আয়েশ কাগজটা পেছনে নিয়ে গেল। তোর এটা পড়া হবে না, আই মিন তুই পড়তে পারবি না এটা। ধরে নে এই পেপারটা না পড়ে সাইন করাটাও তোর অন্য আরেকটা কাজ। সো এটা না পড়েই তোকে সাইন করতে হবে। এ কি ভাইয়া, পেপারটা আমি পড়তে পারবো না মানে? পেপারটা যদি আমি না পড়ি তাহলে বুঝবো কি করে এটা কিসের পেপার আর আমি কিসে সাইন করব? আচ্ছা লিসেন, আমি বলছি তোকে এই পেপারে কি লেখা আছে। বল তাহলে। এই পেপারটাতে কয়েকটা শর্ত লেখা আছে, অর্থাৎ এই পেপারে সাইন করবি মানে হলো তুই পেপারে থাকা আমার সব শর্তে রাজি আছিস। তবে শর্তগুলোর মধ্যে 1 নম্বর যেই শর্তটা আছে সেটা হলো এখন থেকে তুই আমার সব কথা শুনবি। ইনফ্যাক্ট আমি যাই বলবো তুই সব কিছু বিনা বাক্যে মেনে নিবি। আর 2 নম্বর শর্ত হলো তুই আমার কোনো কাজে বাধা দিতে পারবি না। কোনো কাজে বাধা দিতে পারবি না মানে কোনো কাজেই না। ইনফ্যাক্ট তোর সাথে কিছু করলেও বাধা দিতে পারবি না। আর 3 নম্বর শর্তটা হচ্ছে এখন থেকে তুই আর আমাকে ভাইয়া বলে ডাকতে পারবি না, আমাকে তুই করেও বলতে পারবি না, ভুলেও না। আমাকে তুমি করে বলতে হবে। বল রাজি? 1 মিনিট ভাইয়া, আমি রাজি হওয়ার কথা আসছে পরে। আগে বল এসব কেমন শর্ত ভাইয়া? প্রথম এবং দ্বিতীয় শর্তটা না হয় বুঝলাম, বাট 3 নাম্বার শর্তটা আমি মানতে পারবো না। তোকে ভাইয়া ডাকবো না। আর কি বললি? তোকে তুই করে বলতে পারবো না, তুমি করে বলতে হবে। ভাইয়া সত্যি তুই আমাকে হাসালি। আমি তুমি করে বলবো, তাও তোকে? ইম্পসিবল। আমি প্রথম 2টা শর্ত মানলেও তৃতীয় শর্তটা মানতে পারবো না। আমি কিছুতেই তোকে ভাইয়া বলাটা ছাড়তে পারবো না, আর কিছুতেই তুমি করে বলতে পারবো না। দরজাটা খোলাই আছে, তুই তাহলে আসতে পারিস। ভাইয়া আর একটা কথাও না, যেতে বলেছি যা। আর হ্যাঁ, এরপর থেকে আমার রুমে আসার আগে পারমিশন নিয়ে আসবি। আর ভুলে যাবি আয়েশ নামের তোর কেউ ছিল। ঈশা বুঝতে পারলো আয়েশ ওর শর্তগুলো নিয়ে খুবই সিরিয়াস। আয়েশ যেটা বলেছে সেটা ওকে মানতেই হবে, সে যে শর্তই হোক, অন্যথায় আয়েশ ওর সাথে কখনোই কথা বলবে না। ঈশা ভাবনায় পড়ে গেল সে এখন কি করবে এটা নিয়ে।
আয়েশের শর্তে কি রাজি হবে? কিন্তু আয়েশের শর্তে রাজি না হলে তো আয়েশ সত্যি সত্যি কথা বলবে না ওর সাথে। আয়েশ ওর সাথে কথা বলবে না, এসে এটা কিছুতেই মানতে পারছে না। হ্যাঁ, আয়েশের শর্তে রাজি হয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ এসা চায় না আয়েশ আর ওর মধ্যে দূরত্ব তৈরি হোক। সে সহ্য করতে পারবে না আয়েশের অবহেলা। ঈশা যখন এসবই ভাবছিল, তখনই ঈশার ভাবনায় সুতো ছেড়ে আয়েশ বলে উঠল, কি হলো, এখনো বসে আছিস কেন? যা। যাবো তো, তার আগে পেপারটা দে, আমি সাইন করে দিই। মুহূর্তে আয়েশের মুখে হাসি ফুটল। আয়েশ খুশি হয়ে বলল, সত্যি বলছিস? তুই সাইন করবি এই পেপারে? করবো তো, বাট আমার কথা হলো, তুই আমার সাইন করার কথা শুনে এত খুশি হচ্ছিস কেন? সে তুই বুঝবি না, এখন জলদি সাইনটা করে দে তো। বলে আয়েশ ঈশার সামনে কাগজটা রেখে সেটার উপর একটা কলম রাখলো। তবে কাগজটা আয়েশ খোলাখুলিভাবে ঈশার সামনে রেখেছে তা কিন্তু নয়। কাগজটা রেখে সেটার উপর অন্য একটা সাদা কাগজ রেখে পুরো কাগজটাই ঢেকে দিয়েছে। পুরো কাগজটা এমনভাবে ঢেকে দিয়েছে যেন শুধু সাইন করার স্থানটাই দেখা যায়। ঈশা এক নজর আয়েশের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে পেপারটাতে সাইন করে দিল। আয়েশ এটা দেখে মুচকি হাসলো। সাইন করা হলে ঈশা বলল, নে ভাইয়া, সাইন করে দিলাম, এবার তুই খুশি? ইস্যু, তুই কি শর্তের কথা ভুলে গিয়েছিস? আমার বইয়েই গেছে। তার মানে তুই আমার শর্ত মানবি না, তাই তো? আরে আমি সেটা কখন বললাম? মানবো তো, বাট আমার না কেমন কেমন লাগছে, হঠাৎ তুমি করে বলাটা কেমন যেন লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো, আজ হঠাৎ তুমি করে বললে বাসার সবাই কি ভাববে? ভাববে আমরা গোপনে বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, সে তো করেই নিয়েছি। ঈশা অবাক চাহনি নিয়ে তাকালো আয়েশের মুখপানে। ঈশার অবাক চাহনি দেখে আয়েশ থতমত খেয়ে গেল। কি বলে ফেলেছে এটা সে? দ্রুত কথা ঘুরানোর জন্য বলল, আরে যা ভাবার ভাবুক, তাতে আমার কি আসে যায়? আর তাছাড়া সবাই আমাদের ঘরের মানুষই তো, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? সবার সামনে তুই করে বলবো, আর যখন শুধু আমরা একা থাকবো তখন তুমি করে বলবো, হবে না? আচ্ছা ঠিক আছে, তবে যতটুকু সম্ভব ভাইয়া বলাটা এড়িয়ে চলবি, ওকে? আয়েশ একটু ভেবে বলল। আয়েশ উঠে কাগজটা আবারও আলমারিতে তুলে রাখলো যেখান থেকে সে এটা নিয়েছিল। তারপর সোফায় বসে ল্যাপটপটা খুলে নিয়ে আবারও কাজ করতে লাগলো। ঈশা কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আয়েশ এক পলক ঈশা যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ইস্যু, তুই তো গেছিস, ভাবতেও পারবি না আমি তোকে কিসের পেপারে সাইন করিয়েছি। তুই কল্পনাও করতে পারবি না যে তুই নিজের অজান্তেই পুরোটা আমার হয়ে গেছিস। আজ থেকে তুই পুরোটাই আমার, শুধুই আমার। জাস্ট আর একটা ছোট্ট কাজ করা বাকি আছে, যেটা আমি খাবার টেবিলে করে নেব, ব্যাস। আর কোনো বাধা থাকবে না তখন। আমি জানি ইস্যু, আমার এটা করা ঠিক হয়নি, কিন্তু কি করতাম বল? তোকে যে সেই ছোট্ট থেকে প্রচণ্ড ভালোবাসি। তুই সেদিন যখন সুমনের সাথে হেসে হেসে কথা বলছিলি, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। ঠিক বুকে এসে লেগেছিল তোর হেসে কথা বলাটা। আমি চাই না তুই কারোর সাথে বেশি ক্লোজ হ, তাই তো আগের থেকে আমার করে নিলাম, যাতে ঘড়িটা আকাশে উঠলেও নাটাইটা আমার হাতেই থাকে, আর দিন শেষে ঘড়িটাকেও আমার কাছে টেনে নিতে পারি। তাই তো গত 3 দিন ধরে তোর সাথে রেগে থাকার এই ছোট্ট অভিনয়টা করলাম, যাতে আমি বললেই তুই সাইন করতে রাজি হয়ে যাস। সব যখন এখন ঠিকঠাক হয়েই গেছে, আমি তাহলে কাজগুলো করে নিই। কথাগুলো নিজে মনে মনে আওড়িয়ে আয়েশ মুস্কি হেসে ল্যাপটপে কাজ করা শুরু করলো। আজ যেহেতু ঈশাকে নিয়ে সব টেনশন মাথা থেকে নেমে গেছে, তাই আয়েশের কাজগুলো আজ ডিনারের টাইম হওয়ার আগে আগে শেষ হয়ে গেছে। যেখানে অন্যান্য দিন রাত 12টা বাজলেও কাজ শেষ হয় না, সেখানে আজ রাত 9টা বাজতে আয়েশের সব কাজ শেষ। আয়েশ কাজ শেষ করে ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়ালো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে গায়ের আলসেমি ভাবটা ছেড়ে নিল একবার। বেশি সময় বসে থাকলে শরীরটাতে কেমন যেন আলসেমি ভাব চলে আসে। রাত 10টা। আয়েশদের ফ্যামিলির সবাই ডাইনিংয়ে বসে আছে এই ডিনার করবে বলে। আসলে ওদের ফ্যামিলির একটা নিয়ম আছে, আর সেটা হলো এখানে কেউ আগে আর কেউ পরে খায় না, সবাই একসাথে বসেই খায়। এমনকি আয়েশের মা আর বড় মাও আয়েশদের সাথে বসে একসাথে খাবার খায়। অন্য ফ্যামিলির মতো বউয়েরা খাবার পরিবেশন করবে আর ছেলেরা খাবে, এই নিয়মটা আয়েশদের ফ্যামিলিতে নেই। রায়হান মাহমুদ, হাসান মাহমুদ, আয়াশ আর ঈশা ওরা সবাই ডাইনিংয়ে বসেছে, আর রুকসানা বেগম এবং আনিশা বেগম ওরা দুজনে কিচেন থেকে একে একে সব এনে রাখছে টেবিলে। কারণ খেতে বসলে তখন তার ডাইনিং থেকে কিচেন থেকে ডাইনিংয়ে দৌড়াদৌড়ি করা যায় না, তাই এই ব্যবস্থা। যদিও কিচেনটা ডাইনিং এর সাথেই লাগানো, বাট খাবার টেবিল থেকে কিছুর জন্য ওঠা রায়হান মাহমুদের পছন্দ না, আর তাই সবকিছু খাওয়ার আগে এনে রাখে। যেহেতু রুকসানা বেগম আর আনিশা বেগম এখনো ডাইনিংয়ে বসেনি,
তাই কেউ খাওয়াও এখনো শুরু করেনি, বরং চারজনেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে ব্যস্ত। তখনই হঠাৎ আয়াস আনিশা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, ছোট মা, ও ছোট মা। হ্যাঁ বাবা বলো। ছোট মা, আচ্ছা কেউ বিয়েতে রাজি থাকলে কোন কথাটা বলতে হয়? আই মিন কোন কথাটার দ্বারা বুঝাতে হয় যে সে বিয়েতে রাজি? পাগল ছেলে, এটা কেমন প্রশ্ন? এটা তো সবাই জানে। ঈশা পর্যন্ত বলতে পারবে বিয়েতে রাজি থাকলে কোনো কথা বলতে হয়, আর তুই আমাকে জিজ্ঞেস করছিস? তাই বলেই আয়াস ঈশার দিকে তাকালো।